আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনা ষড়যন্ত্র ও পরিকল্পিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। দ্রুত জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক। অন্যদিকে জাতীয় নাগরিক কমিটির ঠাকুরগাঁও রাইজিং এর আলোচনা সভায় সার্জিস বলেন, সচিবালয়ে বসে এখনও দেশকে অস্থিতিশীল করা পায়তারা চালিয়ে যাচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসররা। ষড়যন্ত্র করে প্ল্যান করে এই আগুনটি লাগানো হয়েছে এবং আপনি যদি আপনাদের জায়গা থেকে দেখেন যে এই যে আগুনটি লেগেছে, এই আগুনটি আসলে লেগেছে আমাদের যারা ছাত্র প্রতিনিধি, যারা সরকারের প্রতিনিধিত্ব করছে, আমাদের নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, তাদের অফিসগুলো জ্বলে পুড়ে শেষ হয়ে গিয়েছে। ওই 3, 4, 5 অগাস্টে যারা খুনি শেখ হাসিনার পক্ষে স্লোগান দিয়েছিল, তারা এখনো সচিবালয়ে বসে কিভাবে অফিস করে। এই সচিবালয়ের এই ঘটনার একদম সুষ্ঠু তদন্ত করতে হবে, তদন্ত করে তাদেরকে দৃশ্যমান বিচারের আওতায় আনতে হবে। চোরাচালানের স্বর্ণ বহনের অভিযোগে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ জব্দ করা হয়েছে। 2 কেজি স্বর্ণের বার সহ গ্রেফতার করা হয়েছে এক নারী যাত্রীকে। চট্টগ্রাম বিমানবন্দরে প্রথমবারের মতো কোনো বিমান জব্দের ঘটনা এটি। কাস্টমস কর্মকর্তা জানান, বৃহস্পতিবার সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাত থেকে বিমান বাংলাদেশের একটি উড়োজাহাজ অবতরণ করে। এ সময় উড়োজাহাজটি জব্দ করার পাশাপাশি এনএসআই এর সহযোগিতায় একটি আসনের নিচ থেকে 2,60,00,000 টাকা মূল্যের স্বর্ণের বার জব্দ করা হলো। বারগুলো বিশেষ কায়দায় প্লাস্টিকের টেপ দিয়ে মোড়ানো ছিল। এই ঘটনায় ওই আসনের যাত্রী আতিয়া সামিয়াকেও গ্রেফতার করা হয়। তার বাড়ি রাজশাহীর বোয়ালিয়ায়। তিনি সংযুক্ত আরব আমিরাতে স্বর্ণের দোকানে বিক্রয় কর্মী হিসেবে কাজ করেন। 36,36,97,000 টাকার অবৈধ সম্পদ এবং 98টি ব্যাংক হিসেবে 3,181,58,83,000 টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিপুর স্ত্রী সীমা হামিদ ও ছেলে জারিফ হামিদের নামেও পৃথক মামলা করেছে সংস্থাটি। এসব মামলায়ও আসামি হয়েছেন নসরুল হামিদ। প্রথম মামলার দুর্নীতি ও ঘুষের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন করার উদ্দেশ্যে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনে বিপুর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। দ্বিতীয় মামলায় আসামি হয়েছেন নসরুল হামিদ বিপু ও তার ছেলে জারিফ হামিদ। এই মামলায় জারিফের বিরুদ্ধে 20,87,66,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 10 কাঠা করে 6টি প্লটে 60 কাঠা জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানা সহ তাদের পরিবারের 6 সদস্যের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার বিকেলে এক ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বলেন, ক্ষমতার অপব্যবহার, নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজনৈতিক বিবেচনায় রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে তারা এ জমি বরাদ্দ নেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও তার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিকী ববি ও মেয়ে আজমিনা সিদ্দিকীর নাম রয়েছে। তাদের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পের 27 সেক্টরের কূটনৈতিক জোনের 203 নম্বর রোড থেকে 10 কাঠা করে মোট 60 কাঠার 6টি প্লট বরাদ্দ নিয়েছেন। অভিযোগ তথ্যভিত্তিক এবং কমিশনের তফসিলভুক্ত হওয়ায় বিষয়টি কমিশন থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় দুদক। এর আগে বিষয়টি নিয়ে এনটিভিতে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হয়েছিল। প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঢাকার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে নিজ নামে তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার মেয়ে জনাব সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, ছোট বোনের ছেলে জনাব রেদওয়ান মুজিব সিদ্দিকী ববি এবং ছোট বোনের মেয়ে জনাব আজমিনা সিদ্দিকার নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পের 27 সেক্টরের কূটনৈতিক জোনের
203 নং রোড হতে 10 কাঠা করে মোট 60 কাঠা 6টি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্র তৈরি না করে রাজনৈতিক দলের সমালোচনা করছে অন্তর্বর্তী সরকারের অনেকে। এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ অভিযোগ করেন, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা নতুন দল গঠন করে নতুন ষড়যন্ত্র নামছে। রাজধানীতে আয়োজিত আলোচনা সভায় বিএনপি নেতারা ষড়যন্ত্র মোকাবেলায় দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান। নাজিবুর রহমানের রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ অভিযোগ করেন, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা নতুন দল গঠনে সহযোগিতা করছে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় মনোযোগী নয় অন্তর্বর্তীকালীন সরকার। প্রতিষ্ঠিত যেসব রাজনৈতিক দলগুলি তাদের সম্পর্কে কমেন্ট করা, সমালোচনা করার কি দরকার তাদের? তারা কি প্রতিপক্ষ আমাদের? আমরা তো মনে করি না তাদের প্রতিপক্ষ, এবং তারা আমাদের প্রতিপক্ষ হওয়ার যোগ্য না। আমরা রাজনীতি করি, তারা তো রাজনীতি করে না, কাজে তারা আমার প্রতিপক্ষ হবে কেন? আমরা ইলেকশন করবো, তারা কি আমাদের বিরুদ্ধে ইলেকশন করবে? তাহলে প্রতিপক্ষ তো না আমাদের না। তাহলে মিশামিশি কেন এসব কথাবার্তা কিছু বলা হয়? আমরা শুনছি যে একটা রাজকীয় দল করার নাকি চেষ্টা চলছে, কিং পার্টি যেটাকে বলে। তো একই তো, মঈনুদ্দিন ফখরুদ্দিনরা যে চেষ্টা করেছেন, শেখ হাসিনা গোয়েন্দাদেরকে দিয়ে যে কাজ করছেন, এখনো তো আমরা সেটা শুনছি। গোয়েন্দা সংস্থার বিভিন্ন লোকরা বিভিন্ন এলাকায় গিয়ে মানুষজনকে বলছে যে অমুক অমুক লোকের সাথে আপনারা যোগাযোগ করুন। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরাম আয়োজিত অবস্থান কর্মসূচিতে যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। হাসিনার দোসররা এখনও সচিবালয়ে বসে আছেন বলে অভিযোগ করেন তিনি। এই 4 মাস অতিবাহিত হলো, এখনো শেখ হাসিনার দোসররা কি করে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরি করে। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আজকের মধ্যেই জানতে চাই, এখনো কেন যারা আগুনের সাথে সম্পৃক্ত তাদেরকে গ্রেপ্তারের আইনের আওতায় আনা হলো না। ষড়যন্ত্র মোকাবেলায় দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানান বিএনপি নেতারা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। আবারও আনুপাতিক হারে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য কিছু বাস্তব ভিত্তিক ও মৌলিক সংস্কার করতে হবে। বৃহস্পতিবার বিকেলে খুলনার কয়রা উপজেলায় কর্মী সম্মেলনে জামায়াত আমির আরও বলেন, আনুপাতিক হারে নির্বাচন হলে নির্দিষ্ট কোনো দলের হাতে দেশ জিম্মি হবে না। ডাক্তার শফিকুর রহমান বলেন, ভারত শেখ হাসিনাকে পাহারা ও আশ্রয় দিলেও তাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সহ অন্যরা উপস্থিত ছিলেন। এর আগে ডুমুরিয়ার পাইকগাছা সহ বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য রাখেন জামায়াত আমির। সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো বাস্তব ভিত্তিক এবং মৌলিক সংস্কার চাই। সংস্কারের সাথে সাথে বর্তমান সরকার যেন নির্বাচনের রোডম্যাপ দেয়। এই নির্বাচন হতে হবে আনুপাতিক হারে। যে দল যত পার্সেন্ট ভোট পাবে সংসদে, সেই দল তত পার্সেন্ট প্রতিনিধিত্ব করবে। এতে করে 1% ভোটও যদি কোনো দল পায়, সেই দলের যোগ্য লোক থাকলে তারাও যে সংসদে প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ। কারো হাতে, কোনো নির্দিষ্ট দলের হাতে দেশ এবং ভোট, এই দুইটা জিম্মি আর হওয়ার আশঙ্কা থাকবে না। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন। বৃহস্পতিবার রাতে রাজধানী দিল্লির একটি হাসপাতালে 92 বছর বয়সে তিনি মারা যান। এর আগে স্থানীয় সময় রাত 8টার দিকে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। 2009 সালে মনমোহনের সফল করোনারি বাইপাস সার্জারি সম্পন্ন হয়। 2021 সালে মহামারীর সময় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মনমোহন সিং 1971 সালে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ে অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে প্রথম যোগদান করেন।
পরে তিনি 1991 থেকে 1996 সাল পর্যন্ত ভারতের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 2004 সাল থেকে 2014 সাল পর্যন্ত 2 মেয়াদে তিনি ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। চলতি বছরের শুরুর দিক পর্যন্ত রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মনমোহন। গত এপ্রিলে রাজ্যসভা থেকে অবসরে যান তিনি। 1932 সালের 26 সেপ্টেম্বর পশ্চিম পাঞ্জাবের গাহে জন্মগ্রহণ করেন মনমোহন সিং। গুজব ও ভুল তথ্য প্রতিরোধে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে প্রথমবারের মতো ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাব আয়োজিত মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। ভুয়া, অপতথ্য, গুজব ও মিথ্যা সংবাদ মোকাবিলায় কূটনৈতিক সংবাদদাতাদের সঠিক তথ্য তুলে ধরার উপরও গুরুত্ব আরোপ করেন পররাষ্ট্র সচিব। তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে দেশের পররাষ্ট্রনীতির সঠিক অবস্থান তুলে ধরতে কূটনৈতিক সংবাদদাতারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মিডিয়া অ্যাওয়ার্ড জয়ী কয়েকজন সাংবাদিকের হাতে এ সময় সম্মাননা ক্রেস্ট তুলে দেন পররাষ্ট্র সচিব। যাচাইকৃত তথ্য এবং অসত্য দাবির মধ্যে পার্থক্য নির্ধারণে আপনাদের অবদান অত্যন্ত মূল্যবান। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের এই দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং দেশের অগ্রগতি ও আমাদের সম্মিলিত স্বপ্ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সকল ক্যাডারের সমতা বিধান এবং জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবিত শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিসের বহির্ভূতকরণের প্রতিবাদে মানববন্ধন করেছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। বৃহস্পতিবার রাজধানীর শিক্ষা ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা জনপ্রশাসন সংস্কার কমিশনের শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিস হতে আলাদা করার সুপারিশের প্রতিবাদ জানান। দাবি জানান উপসচিব পদে সকল কোটা বাতিলের। এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয় স্ব ক্যাডারের কর্মকর্তা দ্বারা পরিচালনার দাবিও জানান তারা। মানববন্ধন থেকে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়। যৌক্তিক দাবিসমূহ সম্পর্কে আমরা সকলেই সচেতন আছি। আমরা যৌক্তিক দাবিসমূহ বাস্তবায়নে আমাদের যে সকল কর্মসূচি বিশেষ সমিতির পক্ষ থেকে আসবে, সকলে আমরা এটার সাথে একমত। আমরা চাই সরকার আমাদের এটার প্রতি দৃষ্টি আকর্ষণ করুক, না হলে এরপরে আমরা বৃহৎ আন্দোলনে যাব। টোটাল বাংলাদেশের 25টি ক্যাডার নিয়ন্ত্রিত যত প্রতিষ্ঠান আছে সবগুলি স্থবির হয়ে যাবে। আমরা সেই দিকে যেতে চাই না। 20টি রাজনৈতিক দলের অংশগ্রহণে আগামী 27 ও 28 ডিসেম্বর জাতীয় সংলাপের উদ্যোগ নিয়েছে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। বৃহস্পতিবার রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশন কমপ্লেক্সে ঐক্য সংস্কার নির্বাচন শিরোনামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। এ সময় সংগঠনটির সদস্য সালেহ উদ্দিন জানান, আগামী 2 দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষিবিদ ইনস্টিটিউশন কমপ্লেক্সে মোট 6টি পৃথক অধিবেশনে আয়োজিত হবে এই জাতীয় সংলাপ। তিনি বলেন, ফ্যাসিবাদের সমর্থক রাজনৈতিক দল বাদে প্রায় সবাইকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে। রাজনৈতিক দলসমূহের শীর্ষ নেতৃবৃন্দ, সরকারি উপদেষ্টাগণ, নাগরিক সমাজ ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিগণ এবং ছাত্র নেতৃবৃন্দও অংশ নেবেন বলে জানান তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এই আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বলে জানান আয়োজকরা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। উৎপাদন মৌসুমের শুরুতে কক্সবাজারে মাঠ পর্যায়ে লবণের হঠাৎ দরপতন, এতে করে চাষিরা পড়েছে বিপাকে। লবণের দরপতনের জন্য মিল সিন্ডিকেটের কারসাজিকে দায়ী করেছেন লবণ চাষিরা। তারা বলছেন, মন প্রতি 200 থেকে 250 টাকা বেচাকেনা হচ্ছে লবণ। 1 মণ লবণ উৎপাদনে মাঠ পর্যায়ে খরচ হয় 350 টাকা থেকে 400 টাকা। বিসিকের দেয়া তথ্য মতে কক্সবাজার ও চট্টগ্রামের বাঁশখালী অঞ্চলের 68,000 একর জমিতে এই মৌসুমে লবণ চাষ হচ্ছে। আগামী ফেব্রুয়ারিতে আবারও চালু হবে আরব আমিরাতের ভিসা, এমনটি জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ হামুদি। এছাড়া বাংলাদেশিদের ভিসা সংক্রান্ত সমস্যা দ্রুত সুরাহার আশ্বাস দিয়েছেন তিনি। দুবাইয়ে নবনিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারিকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আরব আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শাহাদাত শাওন। সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘদিন ধরে চলা ভিসা জটিলতার অবসান হতে যাচ্ছে। বাংলাদেশ থেকে প্রবাসী কর্মী ও ট্যুরিস্ট ভিসা আবার চালু হওয়ার বিষয়ে
আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ হামুদি। দুবাইয়ের এক সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এমন আশার বাণী শোনান তিনি। Hopefully gradually will be open. I came back to discuss with my authority, but inshallah, hopefully January, February, sometime next year. I cannot give you a specific deadline, but inshallah, very soon, next year, inshallah, hopefully. এ সময় রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, আমিরাতের উন্নয়নে বাংলাদেশি শ্রমিক ও পেশাদারদের অবদান অপরিসীম। বাংলাদেশি শ্রমিকরা আমিরাতে সম্মানের সাথে কাজ করছেন বলেও জানান তিনি আজকে এসে আপনাদের সামনে বললেন যে অচিরেই তিনি তো একটা ডেডলাইনের কথা বোধহয় বললেন, আমি যদি ভুল না করে থাকি জানুয়ারি অথবা ফেব্রুয়ারির দিকেই বোধহয় তারা এই ভিসাটি চালু করবেন এবং আমার মনে হয় যে বাংলাদেশের মানুষরা আবার এই সুন্দর দেশে তারা আসতে পারবেন, কারণ আমাদের একটা স্ট্রং বন্ডেজ রয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন। যৌথ পরিচালনায় ছিলেন মামুনুর রশিদ এবং শাহিদ আহমেদ রাসেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কনসুলেটের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল আশফাক হোসেন। শাহাদাত শাওন, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। ক্রিকেট। বিপিএলে সাকিব আল হাসানের অনুপস্থিতি হতাশাজনক মনে করেন ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে না পেলেও দল নিয়ে সন্তুষ্ট চিটাগাং কিংসের কোচ শন টেইট। মিরপুরে নিজ নিজ দলের অনুশীলন শেষে এসব কথা বলেন দুই দলের কোচ। কুশল ইয়াসিরের রিপোর্ট। বিপিএলকে সামনে রেখে প্রথমবারের মতো অনুশীলন করেছে ঢাকা ক্যাপিটালস। জাতীয় দলে থাকা এবং এনসিএলে খেলা ক্রিকেটাররা ছিলেন না, বিদেশি ক্রিকেটাররাও যোগ দেননি দলের সাথে। তাই প্রথম দিনে ঢিলেঢালা অনুশীলনে সময় কাটালো ঢাকা। জাতীয় দল কিংবা বিসিবির দায়িত্ব না থাকায় এবার বেশ নির্ভার ঢাকার কোচ খালেদ মাহমুদ সুজন। ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ প্রতিযোগিতা, অথচ দেশের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব না থাকায় কিছুটা ফিকে লাগছে সাবেক এই অধিনায়কের। একটু তো প্রভাব ফেলবেই। সাকিব বাংলাদেশের সেরা প্লেয়ার, তো নো ডাউট। পলিটিক্স করেছে, কতটা অন্যায় করেছে এটা আমি বলতে পারবো না। দেশের একটা প্লেয়ারও দেশের সবচেয়ে বড় টুর্নামেন্টটা খেলতে পারবে না। ডেফিনেটলি প্লেয়াররাও অনেক হতাশ আমার মনে হয়, যদিও সবাই হয়তো মাইকের সামনে বলতেও পারে না এভাবে, বাট আমি মনে করি সব প্লেয়াররাই একটু ফ্রাস্ট্রেটেড। সাকিব ইজ ভেরি ফ্রেন্ডলি উইথ দ্য প্লেয়ার্স। 2013 সালে চিটাগংয়ের জার্সিতে বিপিএলের অভিষেক হয়েছিল শন টেইটের। এবার সেই দলের কোচের দায়িত্ব পাওয়ায় রোমাঞ্চিত সাবেক অস্ট্রেলিয়ান এই পেসার। স্কোয়াডে নাম থাকলেও সাকিবকে পাওয়া প্রায় অনিশ্চিত কিংসদের। তবে এ নিয়ে খুব বেশি ভাবছেন না দলের কোচ। যেটা আমার নিয়ন্ত্রণে নেই সেটা নিয়ে ভাবছি না। দলে যারা রয়েছে তাদের নিয়ে ছক কষছি। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আশা করি আমরা সঠিকভাবে পরিকল্পনা কাজে লাগাতে পারবো। 30 ডিসেম্বর রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালসের ম্যাচ দিয়ে শুরু হবে বিপিএলের এবারের আসর। কুশল ইয়াসির, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সকালের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।